তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে সে বলল, এ তোর ভুট্টা কুমারী হওয়ার যোগ্যতা রাখে না। এ আপাতত আলু কুমারী ঠিক আছে। অনয়ন নাক মুখ কুঁচকালো, আঙ্গুল তুলে বলল। কিন্তু আমার আলুপি তো ভুট্টা কুমারীর মতো সুন্দর। তূর্ণ চোখ ছোট ছোট করে তাকালো অনয়নের পানে, অতঃপর বলল, তুই কি বুঝছিস সুন্দরের? আমার ভুট্টা কুমারী কে? অনয়ন বেশ ভাব নিয়ে বলল কথাটা। অবাক হলো তূর্ণ। এইটুকু ছেলের কি উত্তর? আজকালকার বাচ্চাগুলো বয়সের তুলনায় অধিক বুঝে। এরা যেন পেট থেকে পেকেই বেরিয়ে আসে। তূর্ণ মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, এসেছে আমার ভুট্টা কুমার। আরোহী, তোর ভুট্টা কুমারী হবে না, অন্য কাউকে খুঁজে নে যা। অনয় যেন মানতে পারল না তূর্ণের কথা। গুটি গুটি পায়ে এসে সে দাঁড়ালো আরোহীর পাশে, ছোট ছোট হাতে জড়িয়ে ধরল মেয়েটার কোমর, কণ্ঠে জোর দিয়ে বলল, আলুপি আমার ভুট্টা কুমারী, আর কাউকে লাগবে না। কপালে ভাঁজ ফেলল তূর্ণ। একটুখানি পুচকি ছেলে, দুনিয়ায় পা রাখতে না রাখতে তার জিনিসের দিকে নজর দেওয়া শুরু করেছে। ভাগ্যিস এই ছেলের জন্ম আরোহীরও অনেক পরে, নয়তো আরোহীকে নিয়ে নির্ঘাত তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধটা বাঁধিয়ে দিত। অবশ্য এখনই বা কম করছে কি সে? তূর্ণ কিঞ্চিত ধমকের স্বরে অনয়কে বলল, হপ, কোথা থেকে এসেছে আমার ভুট্টা কুমার? দূরে যা, আরোহীকে আমি তোকে দিব না। ব্যাস হয়ে গেল। তূর্ণের এইটুকু ধমকে নাকের পানি চোখের পানি এক করে ফেলল অনয়। চিৎকার করে কেঁদে উঠে দৌড় লাগালো তাহমিনা বেগমের কক্ষের পানে। যেতে যেতে কণ্ঠ উছিয়ে বলল, দাদি, তূর্ণ ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। তূর্ণ উষ্ট বাঁকালো, ভেঙিয়ে বলল, দাদি, তূর্ণ ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। হাত পা এখনও পেটের মধ্যে, এখনই এসেছে আমার শত্রুতা করতে। যত সব আজব পাবলিকে ভর্তি বাড়িঘর। তূর্ণের এহেন বাচ্চামিদের নিয়েই আচরণে বিরক্ত হলো আরোহী। একটুখানি বাচ্চা ছেলে, তার সাথেও ঝামেলা পাকাচ্ছে এই লোক। তূর্ণের ব্যবহার নিতান্তই ছেলে মানুষই, এবং বাচ্চাদের বিরক্ত করা ব্যথিত আর কিছুই মনে হলো না আরোহীর নিকট। কপাল কুঁচকে মেয়েটা বলল, ওইটুকু ছেলের সাথেও আপনার ঝামেলা না করলে হয় না তূর্ণ ভাই? বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? তূর্ণ ঘুরে তাকালো আরোহীর পানে, চোখ বড় বড় করে বলল, প্রথমে আমাকে বদমাইশ বললি, তারপর আমাকে মিথ্যা বললি, এখন আবার আমার বুদ্ধি নিয়ে তুই প্রশ্ন তুলছিস তুই? আরোহী বিরক্তিবোধ বাড়ালো। এক প্রকার তাকে বাসা থেকে জোর জবরদস্তি করে তুলে এনেছে লোকটা, এখানে এসে আবার ঝামেলা পাকালো অনয়ের সাথে। এখন আবার সে বলছে এক, আর এ কথা ঘুরিয়ে নিতে চাইছে আরেক দিকে। আরোহী নিজের বিরক্তবোধ নিয়ে পা বাড়ালো অন্যদিকে। অমনি পেছন থেকে খপ করে তার হাতটা ধরে ফেলল তূর্ণ। ওষ্ঠ বাঁকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তোর যে আমার থেকে এখন অনেক শাস্তি পাও না। এই পর্যায়ে আরোহীর হৃদয়ে কিঞ্চিত ভীত হলো। এই শাস্তির ব্যাপারটা সে তো ভুলেই বসেছিল, এখন আবার এই লোক তাকে কি না কি শাস্তি দেয় কে জানে। আরোহী ঠকিল, ভীত স্বরে শুধালো। কি শাস্তি? তূর্ণ জবাব দিল না কোনো। মেয়েটার হাত টেনে নিয়ে গেল নিজের কক্ষের বারান্দায়। সেখানে কিছু বেলি ফুল গাছের চারা দেখিয়ে বলল, প্রথমে ফ্রেশ হবি, তারপর সুন্দর পরিপাটিভাবে বাগান থেকে মাটি এনে আমার এই বেলি ফুল গাছের চারাগুলো রোপণ করবি। থামলো তূর্ণ, দুই হাত তুলে হাই দিতে দিতে বলল, আমি এখন একটু ঘুমাবো না। গতকাল রাতে তোর যন্ত্রণায় একটু ঠিকভাবে ঘুমোতে পেরেছি, আর না আজ সকালে পেরেছি। তুই তোর কাজ শুরু কর, আমি গেলাম। তূর্ণ চলে গেল। তবে বেলি ফুলের চারা রোপণের শাস্তি পেয়ে খুশি হলো আরোহী। শাস্তি হলেও তার মনের মতো একটা কাজ পেয়েছে। পৃথিবীর বুকে বসবাসরত আমরা সবাই আলাদা আলাদা চিন্তাধারায় অধিকারী। সবার পছন্দ অপছন্দ আলাদা। এই যেমন ফুলের ক্ষেত্রে কারো পছন্দ গোলাপ, কারো পছন্দ বেলি, কেউ আবার ডেইজি পছন্দ করে, আবার কেউ টিউলিপ। সেই ক্ষেত্রে আরোহীর পছন্দ গোলাপ এবং বেলি। ছোটবেলা থেকে কেমন যেন এই ফুল দুটোর প্রতি আলাদা একটা টান অনুভব করে আরোহী। কোথাও গিয়েছে আর এই ফুল দুটো চোখে পড়েছে, কিন্তু সে এমন কখনো হয়নি। একটাকে রেখে সে কখনোই অন্যটাকে বাছাই করতে পারে না। আরোহী সর্বদাই মনে হয়। গোলাপ হলো ভালোবাসা, যা নিজের সৌন্দর্যকে ছড়িয়ে দিয়ে পুলকিত করে হৃদয়কে। আর বেলি হলো মায়া, যা নিজের সুবাস ছড়িয়ে আলোড়ন সৃষ্টি করে হৃদয়। আর সেই ফুল দুটো চারাধারায় নিজের কক্ষের বারান্দায় ভরে রেখেছে তূর্ণ।
এই বাড়ির বাগানেই কিন্তু গোলাপ এবং বেলি দুটো গাছই রয়েছে, তবুও তূর্ণ যে কেন আলাদাভাবে তার কক্ষে বারান্দায় ভরে রাখে এই দুটো গাছ জানা নেই আরোহী। কিন্তু বেলির গাছগুলোতে যখন ফুল ধরে আর মৃদু বাতাসে তার সুগন্ধ ভেসে আসে এই কক্ষে, তখন পুরো কক্ষটা যেন স্বর্গীয় এক অনুভূতি অনুভব করায় মেয়েটাকে। ইচ্ছে হয় সারাদিন এই কক্ষে বসে থাকতে, তবে তূর্ণ তা কোনো কালেই হতে দেয় না। গোলাপ গাছে বা বেলি গাছে কুড়িয়ে আসলে এই কক্ষের আশেপাশে আর কাউকে আসতে দেয় না তূর্ণ, আরোহীকেও নয়। সময় গড়ালো কিছুটা, দুপুর হয়ে এসেছে। আকাশের সূর্যটা ধীরে ধীরে ধরা দিতে শুরু করেছে উজ্জ্বল হয়ে। ঘন্টা দুয়েকের মতো ঘুমিয়ে তূর্ণের ঘুম ভাঙল মাত্রই। একটু সময় নিয়ে সে উঠে বসলো বিছানায়। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজল আরোহীকে। মেয়েটা কি এই কক্ষে আছে নাকি এখনো বেরিয়ে গেছে? তূর্ণ বিছানা ছেড়ে এগিয়ে গেল বারান্দার পানে। না, মেয়েটা নেই কোথাও। বেলি গাছের চারাগুলো বেশ পরিপাটিভাবে রোপণ করা, হয়তো নিজের কাজ শেষে বেরিয়ে গেছে কক্ষ থেকে। তূর্ণ আর বেশি খাটালো না, চারদিকে একবার চোখ বুলিয়ে ওয়াশরুমের পানে গেল ফ্রেশ হতে। এই প্রায় দুপুরে বাড়ির বউরা অর্থাৎ তুর্য চৌধুরীর স্ত্রী পৃথা, তৌফিক চৌধুরীর স্ত্রী ইসরাত, তারিক চৌধুরীর স্ত্রী অনন্যা তিনজনই রান্না করে। হাতে হাতে বেশ মুখরোচক খাবার তৈরিতে ব্যস্ত তারা। মাঝে মাঝে সাপ্তাহিক ছুটির দিনে গৃহে এমন মুখরোচক খাবারের আয়োজনের হিড়িক লাগায় গৃহিণীরা। তাদের কর্তারাও এই হিড়িকে খুশি বেশ। বাড়ির বউদের রান্নার ব্যস্ততার এই ক্ষণে আবার তাহমিনা বেগমের কক্ষে আড্ডা বসিয়েছে বাড়ির মেয়েরা। আড্ডায় এক পর্যায়ে হুট করে আরোহী চুল টেনে ধরলেন তাহমিনা বেগম। চুলগুলো খুলে দিয়ে বললেন, চুলে তেল দিস না কতদিন ধরে বুড়ি, চুলগুলো কেমন রুক্ষ খসখস হয়ে গেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতেই ওষ্ঠ প্রসারিত করলো তৌফিকের মেয়ে তনয়া। কেমন রসিকতা সুরে বলল, তূর্ণ ভাইয়ের যন্ত্রণার মনে হয় চুলে তেল দেওয়ার কথা ভুলেই বসেছ আরোহী। তনয়ার কথায় সায় জানিয়ে হেসে উঠল তূর্ণের ছোট বোন তুলি আর তৌফিকের আরেক মেয়ে তানিয়া। আরোহী আর তনয়া প্রায় সমবয়সী এবং এক শ্রেণীতেই পড়াশোনা তাদের, তবে তুলি আর তানিয়া আবার তাদের তুলনায় বয়সে কিছুটা ছোট। তারা দুজনেই দশম শ্রেণীতে। তাহমিনা বেগম একটু উল্টে পাল্টে দেখলেন নাতনির রুক্ষ চুলগুলো, কপাল কুঁচকে বললেন, পৃথা থেকে চুলের আয়োবলিন তেলের বোতলটা নিয়ে আয় তো কেউ। মেয়েটার কি অবস্থা করেছে সুন্দর চুলগুলোর। তুলি উঠে দাঁড়ালো, বলল, আমি আনছি এক্ষুনি। আরোহী উঠে দাঁড়ালো সাথে সাথে। তুলিকে বাধা দিয়ে বলল, আমি আনছি, তোর যেতে হবে না। সাথে একটু এও দেখে আসি মামিরা আজ কি কি রান্না করছে। কথাটা বলেই পরপর খোলা চুলে দৌড়ে কক্ষে থেকে বেরিয়ে পড়ল মেয়েটা। তবে পথের মধ্যে বাঁধল বিপত্তি। বেখেয়ালি দৌড়াতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে মেঝেতে। হকচকিয়ে উঠল মেয়েটা, সাথে কিঞ্চিত ব্যথা পেল কোমরেও। তৎক্ষণাৎ কোমর চেপে ধরল আরোহী। চোখ তুলে সম্মুখে তাকাতেই দেখা পেল তূর্ণের। কেমন অদ্ভুত দৃষ্টিতে সে তাকিয়ে আছে। আরোহী কপাল কুঁচকাল। সব স্থানে কেন এলো? কাল রাত থেকে যেন তূর্ণ তার কপালে শনি হয়ে দাঁড়িয়েছে। এমনি যা করার তা তো করেছে, এখন ধাক্কা খেলো তাও এর সাথে। আরোহী উঠে দাঁড়ালো, বিরক্তি নিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না তূর্ণ ভাই, দিলেন তো আমাকে ফেলে। তূর্ণ কপাল কুঁচকালো। আরও কিছুটা সময় নিয়ে চেয়ে রইল আরোহীর পানে। অতঃপর হুট করেই বুকে হাত দিয়ে বলল, তুই এভাবে দিনই দুপুরে চুল খোলা দিয়ে পিত্তির মতো ঘুরে বেড়াচ্ছিস কেন আরোহী? আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করেই বসতাম। আরোহী কটমট করলো। এই লোক যে অভিনয় করছে তা বুঝতে বাকি নেই। একটি মানুষ কিভাবে এত অভিনয় করতে পারে তা ভেবে পায় না মেয়েটা। আরোহী আর এই মুহূর্তে এই বদ লোকের সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না। কত বড় সাহসের তাকে পেতনি বলেছে! যেখানে চুল খোলা দিলে অন্যরা তাকে বলে অপসরা লাগছে, সেখানে এই বলছে পেতনি লেগেছে। বদমাইশ লোক একটা। আরোহী রাগে গজগজ করতে করতে তূর্ণের পাশ কাটালো। কিছুটা দূরে গিয়ে আবারও ফিরে তাকালো পেছনে, গলা বাড়িয়ে বলল, আমাকে পেতনি বললেন না, দেখবেন আপনার বউ একটা পেতনি হবে। তূর্ণ চোখ গরম করলো, তেরে গিয়ে বলল, কি বললি আবার বলতো? আরোহী দাঁড়ালো না আর এক মুহূর্ত। এক দৌড়ে সে চলে গেল রান্নাঘরের পানে। তূর্ণ হেসে ফেলল, মাথা চুলকে বলল, আসলেই আমার বউ একটা পেতনি হবে। সূর্যটা মাথার উপরে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা খাবার টেবিলে খেতে বসে পড়েছে ইতিমধ্যে। টেবিলে এখন তুজ্জ, তৌফিক, তারেক, আরুশ, ইমনের দখলে।
আর দৌড়ঝাঁপ করে তাদের খাবার পরিবেশন করছে পৃথা, ইসরাত, অনন্যা, ইরা এবং ইমনের স্ত্রী লাবণী। সকলের শরীরে আজ ভাঁজ ভাঙার নতুন শাড়ি জড়ানো। একটা উৎসব উৎসব ভাব ফুটিয়ে তুলতে বোধহয় এই শ্বাসকোষ। পৃথা সকলকে খাবার দিতে দিতে গিয়ে দাঁড়ালো তুজ্জের পাশে, নম্র কণ্ঠে শুধালো। আপনাকে আর এক পিস মাছ দিই? তুজ্জ চোখে ইশারা করলো। পৃথা আশেপাশে তাকালো। এত মানুষের মধ্যে লোকটা আবার কানে কানে কি বলতে চাইছে। পৃথা একটু ইতস্তত করলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল। যা বলার পরে বলবেন। তুজ্জ মানল না, চোখের ইশারায় তবুও নিচে ঝুঁকতে বলল। পৃথা আশেপাশে তাকালো, অতঃপর সকলের চোখের আড়ালেই ঝুঁকলো একটু। তুর্য আশেপাশে চোখ বুলালো একবার, নিচু স্বরে বলল। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আজ। আমি যেন এই বুড়ো বয়সে এসেও আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম প্রিয়তমা। পৃথা লজ্জা পেল, এই লোকটা আর ভালো হলো না। আগেও ঠোঁট কাটা নির্লজ্জ লাগামহীন ছিল, এখনো তাই আছে। মানুষের বয়স বাড়লে নাকি তার ভেতরে একটা ভার বাত্তিকতা চলে আসে, কিন্তু এই লোক বুড়ো হওয়ার পরও শুধরালো না। পৃথা আর চোখে একবার সবার পানে তাকিয়ে দেখলো কেউ তাদের কথা শুনেছে কিনা। না, বোধ হয় শুনেনি। সবাই নিজের ভাবে খেতে শুরু করেছে। পৃথা সোজা হয়ে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে নিচু স্বরে বলল। বুড়ো বয়সে ভীমরতি। তুর্য ওষ্ঠ প্রসারিত করলো, মৃদুর স্বরে গান ধরলো। চুল পাকলে এই লোক বুড়ো হয় না, আসল প্রেমের বয়স এই শুরু। তুর্যদের অর্থাৎ বাড়ির বয়োজ্যেষ্ঠদের খাবার পালা শেষ হতে বাড়ির ছোটদের পালা এলো। টেবিল দখল করে এক পাশে বসলো আরোহী, তনয়া, তুলি এবং তানিয়া। আর অন্য পাশে বসলো তুন্ন, তৌফিকের ছেলে নাহিয়ান, ইমনের দুই ছেলে ইমদাদ এবং ইনান। এদের মধ্যে তুন্ন সবার বড়। নাহিয়ান এবং ইমদাদ পিঠাপিঠি হলেও ইনান এবং আরোহীদের তুলনায় বড়। পৃথা সবাইকে খাবার দিতে শুরু করলো। সবাইকে দিয়ে আরোহীর প্লেটে খাবার তুলে দিতেই চোখ বড় বড় করে ফেললো তুন্ন। ব্যস্ত হয়ে বলল। ওকে একটু কম দাও না মা, দিন দিন খেয়ে খেয়ে যে হারে মোটা হচ্ছে, কয়দিন পর না ফেটে যায়, তখন আবার আমাকেই ঝামেলায় পড়তে হবে। আরোহী চোখ ছোট ছোট করে তাকালো তুন্নের পানে, থমথমে কণ্ঠে শুধালো। আপনাকে ঝামেলায় পড়তে হবে কেন? তুই ফেটে গেলে তোর বাপ মা তো কেঁদে কেটে জ্ঞান হারাবেন, সাথে সাথে আয়ুষটাও ছোট, কি করতে হবে না হবে ভেবেই কুলকিনারা করতে পারবে না। এ বাড়ির সবাইও তোর শোকে কাতর হয়ে ছিটকে পড়বে, তখন বাড়ির বড় ছেলে এবং তোর একমাত্র শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকেই শক্ত থাকতে হবে। তোর ফাটা দেহ কোলে তুলে কাঁধে তুলে ছুটতে হবে হাসপাতালের অলিতে গলিতে। কি বেহুদা চিন্তাধারা। নাক মুখ কুচকালো আরোহী, নিজের প্লেটটা টেনে খাবার মুখে তুলতে তুলতে বলল। প্রথমত আমি মোটেও মোটা নই তূর্ণ ভাই, আর দ্বিতীয়ত আমি ফেটে গেলে আপনার আমাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে না। আমাকে হাসপাতালে নেওয়ার জন্য আপনি ছাড়াও নাহিয়ান, ইমদাদুল ভাই আছে। সবার হাড় দুর্বল, ওরা তোর ফাটা দেহের পানে তাকিয়েই জ্ঞান হারাবে, আবার হাসপাতালে কখন নিবে? তূর্ণ ভাই আপনি কিন্তু। এইটুকু বলতেই আরোহীকে থামিয়ে দিল ইমদাদুর। খেতে খেতে বলল। হ্যাঁ, যে আরোহী, সেদিন তোর পেছনে যে ছেলেটাকে দেখলাম, ছেলেটা কে রে? প্রশ্নটা করার সাথে সাথে সকলের চোখ মুখ যেন চকচক করে উঠল। তনয়া আর তুলি খাবার রেখেই তাকালো আরোহীর পানে। উৎসুক হয়ে শুধালো তনয়া। কোন ছেলে রে? আরোহী ঢোকিল। সেদিন রাস্তায় হুট করে কোথা থেকে একটা ছেলে এসে প্রেম নিবেদন করেছিল তাকে। কোথাকার ছেলে, কোন ছেলে কিছুই জানে না সে। শুধুমাত্র কয়েকদিন রাস্তা থেকে কলেজে যাতায়াতের সময় দেখেছিল, তারপরই প্রেম নিবেদন। কিন্তু এরা সেই সামান্য ঘটনাটাও জেনে নিয়েছে। এদের যন্ত্রণায় দেখা যাচ্ছে কোথাও শান্তি নেই। এখানে যারা যারা উপস্থিত আছে, বিশেষ করে তুর্ণ একবার যদি বাবা মায়ের কানে এই কথা তুলে দেয়, তবে দেখা যাবে কাল থেকে সাথে বডিগার্ডের আবির্ভাব ঘটে গেছে। জোরপূর্বক হাসলো আরোহী, আমতামতা করে বলল। কোন ছেলে? আমি তো কোনো ছেলেকে চিনি না। ইমদাদুলের কপালে ভাঁজ পড়ল, সন্দিহান সুরেই বলল। তাহলে আমার বন্ধু ফাহাদ কি আমাকে মিথ্যা বলল? ও নাকি দেখেছে তুই কোনো ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছিলি, এবং তোদের দেখে নাকি ওর মনে হয়েছে ছেলেটা তোকে বিরক্ত করছে, তাই আমাকে বলল। ফাহাদ ভাই কি দেখতে কি দেখেছে, তুমিও তার কথা বিশ্বাস করে নিলে? ছেলেটা কে ছিল? তুর্ণের শীতল কণ্ঠস্বর। খাওয়া থেমে গেছে তার আরো আগে। এতক্ষণ শুধুমাত্র আরোহীর মুখপানে তাকিয়ে অপেক্ষা করছিল ছেলেটার পরিচয় জানার জন্য।
কিন্তু মেয়েটা তো একের পর এক মিথ্যে বলেই যাচ্ছে। আরোহী ফাঁকা ঢোক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলে আবার বলল। তোমরা কোন ছেলের কথা বলছো? আমি তো কিছুই। সাথে সাথে থমকে উঠল তূর্ণ, গলা বাড়িয়ে বলল। আমি সত্যিটা শুনতে চাইছি। তূর্ণের আকস্মিক ধমকে কেঁপে উঠল আরোহী। চুপসে গেল উপস্থিত অন্যান্যরাও। তূর্ণ যে খেপে গেছে তা বুঝতে বাকি রইল না কারোর। আরোহীও আমতা আমতা শুরু করলো, কিছুটা ভয়াত্মক কণ্ঠে বলল। আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তো সাথে সাথেই প্রত্যাখ্যান করেছি। কথাটা শেষ হতে না হতেই তূর্ণের চেহারা রং বদলালো। চোখ দুটোতে কেমন রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, চোয়ালটাও শক্ত হয়ে উঠেছে। হুট করে খাওয়া রেখে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ছেলেটা। অবাক হলো সকলে। নাহিয়ান কিছুটা অবাকই সুরে শুধালো। কি হলো ভাই, খাওয়া ছেড়ে উঠে গেলে যে? খাবে না আর? তূর্ণ উল্টো ঘুরে পা চালালো, যেতে যেতে ভারী কণ্ঠে বলল। পেট ভরে গেছে আমার, তোরা খা। সন্ধ্যার সময় সূর্য তার ডুবে গিয়ে চারদিকে আধারে ঢেকে গিয়েছে অনেকটাই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোর ঝলকানিতে। আরোহীরা এখনো বাড়িতে ফিরেনি। বড় ছোট সবাই মিলে আসর জমিয়েছে বাড়ির বসার কক্ষে। প্রীতা, ইসরাত, অনন্যা তিনজন মিলে ট্রেতে করে চা এনে রাখলো ট্রে টেবিলে। একে একে চায়ের কাপ তুলে দিতে শুরু করলো সকলের হাতে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে আবির্ভাব ঘটল তূর্ণের। ছেলেটার পানে তাকিয়ে আটকে উঠল সকলে। ধুলো মাখা জামা কাপড়, চুলগুলো এলোমেলো, কপালের কিছু অংশ কাটা। দেখেই মনে হচ্ছে কোথাও থেকে মারামারি করে ফিরেছে এই ছেলে। তবুও যেন কেউ বিশ্বাস করতে পারল না তূর্ণ মারামারি করে ফিরেছে। এমনই আরোহীর সম্মুখে যেমনই হোক না কেন, এলাকা এবং পরিবারে ভদ্র ছেলে হিসাবে নামডাক রয়েছে বেশ। এসব মারামারি ঝামেলা তার চরিত্রের সাথে যায় না কখনো। তাহলে আজকে কি এমন হলো যে মারামারি করে ফিরতে হলো? ছেলের এমন বিধ্বস্ত অবস্থা থেকে তার পানে ছুটে গেল পৃথা। হাত বাড়িয়ে ছেলেটার মুখে গালে বুলিয়ে দিয়ে অস্থির হয়ে শোধালো। কি হয়েছে? এই অবস্থা কেন তোর? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? না, মারামারি করেছি। তূর্ণের নিলিপ্ত ভঙ্গিমা চমকালো সকলে। যে কথাটা মাথায় এলো বিশ্বাস করতে চায়নি কেউ, তাই তবে সত্যিই হলো। তূর্ণ শেষ পর্যন্ত নিজের ভদ্রতার খোলস ছেড়ে মারামারি করে ফিরেছে। এতক্ষণ ছেলের জন্য মায়া দেখালো, এবারে চোখ মুখ শক্ত হয়ে এলো পৃথার। ভারী কণ্ঠে বলল। বাইরে গিয়ে মারামারি করে ঘরে ফিরবে, এই শিক্ষা দিয়েছিলাম আমি তোমাকে। দিন দিন অধপতন হচ্ছে তোমার। তূর্ণের চোখে মুখের কোনো পরিবর্তন দেখা গেল না। পূর্বের ন্যায় নিলিপ্ত ভঙ্গিতে সে বলল। কখনো কখনো প্রিয় কিছুর জন্য অধপতনও শ্রেয়। কথাটা বলে তূর্ণ পরপর তাকালো আরোহীর পানে। তবে তার এই ছোট্ট একটা বাক্যে গভীরতা উপলব্ধি করতে সক্ষম হয়নি কেউ। পৃথা যেন পূর্বের তুলনায় আরো ক্ষিপ্ত হলো, ঝাঁঝালো কণ্ঠেই বলল। কি এমন প্রিয় বস্তু যার জন্য তুমি মারামারি করতে দ্বিধাবোধ করনি? তোমার এই মারামারির জন্য তোমার বাবাকে আমাদের প্রতিবেশীদের নিকট কতটা ছোট হতে হবে জানো তুমি? পৃথার কথা শেষ হতে না হতে মুখ খুলল তুর্য। ছেলের মারামারি করে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরলেও এতক্ষণ বেশ নিলিপ্ত হয়ে চাপান করছিল সে। কিন্তু এই পর্যায়ে পৃথা তার নাম নিয়ে টানাটানি করায় আর চুপ থাকতে পারল না। চা রেখে উঠেই দাঁড়ালো। স্ত্রীর কথায় তীব্র প্রতিবাদ জানিয়েই বলল। আমি মোটেও ছোট হইনি। আমার ছেলে মারামারি করতে বরং গর্ববোধ হচ্ছে। এতদিন না হয় একটা কাজের কাজ করে এসেছে। পরপর তুর্যের পানে ফিরে তাকালো তুর্য। কপালের ভাঁজ ফেলে প্রশ্ন করলো। জিতে ফিরছো তো? মারামারিতে হারাটা কিন্তু আমার একদমই পছন্দ না। পৃথা হতবাক হলো, সাথে মেজাজটাও বিগড়ে গেল। কোথায় ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে তাকে বকবে, বুঝাবে তা নয়, আরো উস্কে দিচ্ছে। বাবা মায়ের এমন প্রশ্রয় দেওয়ার জন্যই তো আজকাল ছেলে মেয়েরা এত সাহস পাচ্ছে, বিগড়ে যাচ্ছে। ছেলে মেয়ে ভুল করলে প্রথমে যদি বাবা মা তার শক্ত হাতে প্রতিরোধ করে শাসন করে, তবে ছেলে মেয়েরা পরবর্তীতে আর সেই কাজ করার সাহস করে না। পিতা দাঁতে দাঁত চাপলো, কিছুটা রুক্ষ কণ্ঠেই পড়ল। এই আপনার জন্যই ছেলেটা বিগড়ে যাচ্ছে দিনকে দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। মারামারি করে এসেছে তূর্ণ, তবে ঝগড়া লাগার সম্ভাবনা রয়েছে তার মা বাবার মধ্যে। অনন্যা এগিয়ে এলো তূর্ণের পানে, কিছুটা ব্যস্ত হয়ে বলল। ছেলেটা মারামারি করে জখম হয়ে ঘরে ফিরেছে, আগে ওর দিকে আমাদের একটু তাকানো উচিত। তারপর না হয় কি হয়েছে, কেন হয়েছে জানা যাবে। ইসরাত, ইরা, আয়ুষ, তৌফিক এবং অন্যান্যরাও সায় জানালো অনন্যার কথায়। তৌফিক তূর্ণের পানে তাকিয়ে বলল। তুই কক্ষে যা, ফ্রেশ হ, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। প্রত্যুত্তরে তূর্ণ বলল না কিছুই। আরোহীর পানে শেষ
একবার তাকিয়ে হাঁটা ধরল সিঁড়ির পানে, কিছুটা সময় গড়ালো। আরোহীরা আজ রাতে যতটুকু সময় এখানে কাটাবে বা হইচই করবে বলে পরিকল্পনা করেছিল, তাতে ভাটা পড়ল তূর্ণের মারামারি করে বাড়ি ফেরায়। বাড়ির ছোট সদস্যরা অর্থাৎ তনয়া, তুলি, ইমদাদ, নাহিয়ান, তানিয়া, ইনান সবাই যেন তূর্ণের শোকে দিশাহারা হয়ে উঠেছে। তারা এক একজন হয়তো কেঁদে দিতে পারলে শান্তি পেত। সকলের অবস্থা দেখে মনে মনে ভেঙচি কাটল আরোহী। একটু কপালেই তো কেটেছে, তা নিয়ে সকলের কত আদিক্ষেতা। পুরো মাথাটা ফাটলে আরো ভালো হতো, তাও যদি লোকটা তার পেছনে লাগা বন্ধ হতো। এদের এত আদিক্ষেতা আর সহ্য হলো না মেয়েটার। উঠে দাঁড়ালো সে। অন্যদিকে পা চালাতে পেছন থেকে ডাক পড়ল। তৌফিক ডেকে বলল, এই ফার্স্ট এইড বক্সটা তূর্ণের ঘরে নিয়ে যেত। আরোহী থমকে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে হাত উঁচিয়ে তর্জনী আঙ্গুলটা নিজের পানে তাক করেই বলল, আমি? তৌফিক এগিয়ে গেল আরোহীর পানে। ফার্স্ট এড বক্সটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, হ্যাঁ তুই নিয়ে যা, আমার হঠাৎ একটু কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে আবার। কিন্তু আমি তো। আরোহীর কণ্ঠে তোলা বাক্যটা পুরোপুরি শেষ করতে দিল না তৌফিক। ব্যস্ত হয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে যা, ছেলেটা বোধহয় অপেক্ষা করছে। তৌফিক চলে গেল। হতাশ হলো আরোহী। যারে দেখতে পারে না তার সম্মুখে ঘুরে ফিরে যেতে হয় তাকে। কিন্তু কি আর করার, যেতে তো হবে। বড়দের কথা ফেলা নিশ্চয় কোনো ভালো মেয়ের কর্ম নয়। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো আরোহী। অতপর ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে হাঁটা লাগালো তূর্ণের কক্ষের পানে।